তারেক রহমান জানেন যে নির্বাচনের পর সরকার গঠন করলেও যখন রাজপথে এবং সংসদে অসন্তুষ্ট জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সক্রিয়, যখন সংসদে এবং রাজপথে 40% ভোট নিয়ে এসে জামায়াতে ইসলামী বিভিন্নভাবে তাদের প্রভাব বলয় ধরে রাখতে একরকম মরিয়া, তখন কিছুতেই তার পক্ষে একটা স্থিতিশীল সরকার পরিচালনা সম্ভব হবে না। তারেক রহমান তাই বোধহয় সম্ভবত এই ইঙ্গিত পরিষ্কার করেছেন যে জামায়াতে ইসলামীর ব্যক্তিবর্গকে, তাদের সমর্থক এবং তাদের হয়ে কাজ করতে থাকা ব্যক্তিবর্গকে মানে সরে যেতে হবে। বিএনপি 2024-এর আগস্টে শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার আসবার কয়েক সপ্তাহের মধ্য থেকেই বলা শুরু করেছিল যে সরকারের সকল গুরুত্বপূর্ণ পদগুলো জামায়াতে ইসলামী দখল করেছে। শুধু তাই নয়, জামায়াতে ইসলামীর পক্ষে প্রশাসন, পুলিশ প্রশাসন সাজানোর সম্পূর্ণ কাজ চলছে। শিক্ষা প্রশাসন থেকে বিচারালয় সবকিছু জামায়াতে ইসলামী তার দখলে নিয়ে নিয়েছে। এই কথার প্রেক্ষিতে যদিও বিভিন্ন সময় উপদেষ্টা মাহফুজ আলম সহ বিভিন্ন ব্যক্তিবর্গ বলেছেন যে জামায়াতে ইসলামী এবং বিএনপি একরকম ভাগাভাগি করে সরকারের গুরুত্বপূর্ণ পদগুলো নিয়েছে, কিন্তু এখন যখন বিএনপি সরকার গঠন করতে চাইছে, তারেক রহমান স্পষ্টতই সরকারের যেসব জায়গায় জামায়াতে ইসলামীর সমর্থক ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ যেসব জায়গায় কাজ করছেন, এদের একটা বিরাট অংশকে এমনকি চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে ইউনূস সরকার ওই সব ভীষণভাবে স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসিয়েছিল। তারেক রহমান স্পষ্ট করে দিয়েছেন তিনি ক্ষমতায় যাবার আগেই বা সরকার গঠনের আগেই ওই সব ব্যক্তিবর্গকে সরে যেতে হবে। তারেক রহমানের সেই ইঙ্গিত কতটা স্পষ্ট, কিংবা তিনি আসলে ইঙ্গিত দিচ্ছেন না, আমার ধারণা তিনি গুরুত্বপূর্ণ জায়গায় সেই বার্তা পৌঁছে দিয়েছেন, এবং তারই প্রথম এবং প্রধান ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে মন্ত্রী পরিষদ সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন যেই ব্যক্তি শেখ আব্দুর রশিদ, যার বিষয়ে বিএনপি বারবার আপত্তি তুলেছে পুরো ইউনূস সরকারের আমলে। এমনকি বিএনপির প্রতিনিধি দল ইউনূস সরকারের সঙ্গে দেখা করতে গিয়ে, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়ে আনুষ্ঠানিকভাবে নাম উল্লেখ করে এই মন্ত্রী পরিষদ সচিবকে যাতে সরানো হয় সেই দাবি জানিয়ে এলেও ইউনূস সরকারের জন্য এই ব্যক্তি এত গুরুত্বপূর্ণ ছিলেন যে ডক্টর ইউনূস সরান না। ডক্টর ইউনূসকে সর্বশেষ 2025-এর অক্টোবরে বিএনপির প্রতিনিধি দল গিয়ে সরাসরি এই দাবি যখন করেন, ডক্টর ইউনূস তাদেরকে সান্ত্বনা দিয়েছিলেন, আপনারা বিশ্বাস করেন এখন থেকে সরকারের সব নিয়োগ, প্রশাসনের সব রদবদল আমি নিজে দেখব, কাজেই মন্ত্রী পরিষদ সচিবকে আপাতত সরানোর দরকার নাই। ইউনূস সরকারের সেই পরিমাণ প্রিয় এক বান্দা শেখ আব্দুর রশিদ, যাকে বিএনপি সরাসরি জামাতপন্থী হিসেবে চিহ্নিত করে এসেছে, সেই ব্যক্তির নিয়োগ, চুক্তিভিত্তিক নিয়োগ, মাঝপথে মেয়াদ শেষ হওয়ার আগেই বাতিল হয়েছে। শেখ আব্দুর রশিদ বলছেন যে তিনি নির্বাচনের আগেই পদত্যাগের ঘোষণা দিয়ে রেখেছিলেন, তিনি নির্বাচনের আগেই পদত্যাগ করার অভিপ্রায় জানিয়ে রেখেছিলেন। কাজেই প্রধান উপদেষ্টার দফতর থেকেও বলা হচ্ছে অপতথ্য ছড়ানো ঠিক হবে না। কিন্তু মুদ্রা কথা হচ্ছে এই মন্ত্রী পরিষদ সচিবকে, যাকে কোনো দাবিতে ইউনূস সরকার সরায় নাই তার মেয়াদকালে, সেই মন্ত্রী পরিষদ সচিবকে শপথ গ্রহণের আগেই তারেক রহমান বিএনপির দাবির মুখে সরিয়ে দিতে বাধ্য হয়েছে সরকার। দেখেন, এই শেখ আব্দুর রশিদের বিষয়ে বিএনপির মূল আপত্তির জায়গা ছিল যে ইউনূস সরকার এই ব্যক্তিকে কেন্দ্র করে মন্ত্রী পরিষদ সচিবকে সদস্য করে, বিএনপির আরেক আপত্তি ছিল যে এই উপদেষ্টার ব্যাপারে ইউনূস সরকারের ফাইজুল কবির খান, সেই ফাইজুল কবির খানকে সদস্য করে জনপ্রশাসন সচিব, যেই জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান নিয়ে বিএনপির ঘোরতর আপত্তি ছিল, সেই ব্যক্তিবর্গকে এক করে ইউনূস প্রশাসনের রদবদলের জন্য একটা কমিটি করে দিয়েছিল। বিএনপি বরাবর বলতো যে এই কমিটি আসলে মূলত সেই কমিটি যে কমিটি জায়গায় জায়গায় জামাত সমর্থিত, জামাত অনুমোদিত ব্যক্তিবর্গকে বসিয়ে বিএনপির জন্য পুরো প্রশাসনকে একটা বৈরী অবস্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে।
এই সুনির্দিষ্ট অভিযোগ গিয়েই তারা অক্টোবরে তুলে এসেছিল এই শেখ আব্দুর রশিদের বিরুদ্ধে নির্বাচনের আগে, কিন্তু ইউনূস সরকার তাকে সরান নাই। এখন তারেক রহমান শপথের আগেই এই ব্যক্তিকে সরিয়ে দিতে বলেছেন, কাজেই তিনি সরেছেন এবং তার জায়গায় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তি এম সিরাজউদ্দিন মিয়া, তিনি দায়িত্ব পেয়েছেন মন্ত্রিপরিষদ সচিবের। দেখেন, এই যে বিএনপি এলে যারা এই যে প্রশাসনকে জামায়াতপন্থী করে তুলতে কাজ করছেন, তারা নিজেরা তো জানেন যে তারা কোন অ্যাসাইনমেন্টে কিভাবে কাজ করছিলেন। তারা যে আর দায়িত্ব পালন করতে পারবেন না, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির মতোই তারা যে বোঝেন, তার প্রমাণ হচ্ছে আরেকজন যাকে নিয়ে বিএনপির সবচেয়ে বেশি আপত্তি ছিল, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে প্রধান উপদেষ্টা যাকে 2024-এর নভেম্বরে নিয়োগ দিয়েছিলেন খোদা বক্স চৌধুরী, সাবেক আইজি, সেই খোদা বক্স চৌধুরীকে নিয়ে। খোদা বক্স চৌধুরীকে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করেছিলেন এবং তিনি মূলত পুলিশ প্রশাসনে যাতে বিএনপি ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ বিশেষ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পোস্টিং না পান, বিএনপির প্রভাবমুক্ত যাতে থাকে পুলিশ প্রশাসন, সেটা নিশ্চিত করতে কাজ করছিলেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী, তিনি কিন্তু সেই নভেম্বরে এই খোদা বক্স চৌধুরী, 2024-এর নভেম্বর, খোদা বক্স চৌধুরী এবং ইউনূস আরেকজন জনপ্রশাসনে তার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছিলেন যেই ব্যক্তিকে, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, এই দুজনের বিরুদ্ধে আপত্তি তুলেছিল এবং বিএনপি বলেছিল এই ব্যক্তিবর্গ গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিচ্ছেন, এরা জামাতপন্থী ব্যক্তিবর্গকে প্রশাসনে আর পুলিশে নিয়োগ দিচ্ছেন। বিএনপি খোদা বক্স চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ এনেছিল যে তিনি পুলিশ প্রশাসনকে জামায়াতিকরণ করে ছেড়েছেন। এই খোদা বক্স চৌধুরী নির্বাচনের তফসিল ঘোষণার পরেই প্রথম খবর ছড়িয়ে পড়ে, তিনি যুক্তরাষ্ট্রে ছুটি নিয়ে গিয়েছেন, আর ফেরেন নাই। আর তারপর ডিসেম্বর মাসে এ কথা জানা যায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী পদত্যাগ করেছেন। তার মানে এই খোদা বক্স চৌধুরীদের ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির মতোই কোনো উপায় নাই যে তারা বিএনপি ক্ষমতায় এলে কি করতে হবে, তাদের নিয়োগটা যে আর থাকবে না, তাদেরকে বরং শাস্তির মুখোমুখি হতে হবে। এই বিষয়টি উপলব্ধি করে আগে থেকেই তারা পদত্যাগ করা শুরু করেছেন এবং খোদা বক্স চৌধুরী ডিসেম্বরে পদত্যাগ করে এরই মধ্যে দেশত্যাগ করেছেন। দেখেন কি ধরনের ব্যক্তিবর্গকে ইউনূস সরকার ওই যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ দিয়েছিল, সেই বিএনপির বিপক্ষে, যে বিএনপি কিন্তু আসলে 2024-এর আগস্টে নিয়োগ যে তাদের এমন বিপক্ষে যাবে সেটা বুঝতে পারে নাই। মানে তারা দ্রুত গিয়ে অ্যাটর্নি জেনারেলের পদটা তাদের একজন ঘনিষ্ঠ ব্যক্তিকে দিতে হবে বলে 6ই আগস্ট সেই পদটি নিয়ে নিয়েছিল। উপদেষ্টাদের মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালেউদ্দিন আহমেদ, কিছুটা আসিফ নজরুল সহ ব্যক্তিবর্গকে তারা নিয়োগে একরকমের তদবির করেছিল, মানে প্রস্তাবনা দিয়েছিল। কিন্তু বিএনপি ভেবেছিল যে বিএনপি জামায়াতের মধ্যে যে দীর্ঘ রাজনৈতিক মৈত্রী, তাতে জামায়াতিকরণ করতে ওই সময়ে এরকম সক্রিয় হয়ে উঠবে মুহূর্তের মধ্যে। আগস্ট মাস যেতে না যেতে তারা টের পাবে পুরো প্রশাসন এবং কর্তা ব্যক্তিরা সকলে জামায়াতের সমর্থক বা জামায়াতের পক্ষে কাজ করছেন। বিএনপির এই ব্যাপারে প্রস্তুতি ছিল না, কারণ বিএনপি মনে করছিল যে তাদের ব্যক্তিবর্গই যেহেতু যোগ্য জায়গায় আছেন, সবল অবস্থায় আছেন, এবং খোদা বক্স চৌধুরীর মতো ব্যক্তিবর্গ তারা তো বিএনপি জামাত জোট সরকারের আমলেই বড় পদে গেছেন, এরা নিশ্চয়ই, বা আলী ইমাম মজুমদার, এরা নিশ্চয়ই বিএনপির পক্ষেই কাজ করবেন। কাজে বিএনপির কিন্তু সম্বিত ফিরে পেতে কয়েক মাস চলে গেছে 2024-এর আগস্টের পর, যে যাদেরকে তারা তাদের পন্থী বলে জানতেন তারা আসলে বিএনপি পন্থী নন, তারা একেবারেই কট্টর জামায়াতপন্থী। যেমন দেখেন, জনপ্রশাসন সচিব হিসাবে, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সারা দেশের ডিসি থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে তৃণমূলের পুরো প্রশাসনটা যিনি সাজান, যিনি নিয়োগ করেন, পদায়ন পদোন্নতি দেন, সেই ব্যক্তিটি জনপ্রশাসন সচিব হিসেবে যে মোখলেসুর রহমানকে নিয়োগ দেওয়া হয় 2024-এর
আগস্টে, সেই ব্যক্তিটি হচ্ছেন তিনি মোখলেসুর রহমান, যিনি কিনা খালেদা জিয়ার বিরুদ্ধে যে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা দায়ের করেছিল তত্ত্বাবধায়ক সরকার ১/১১ আমলে, যারই কিনা বিচার প্রক্রিয়া শেষ হলো শেখ হাসিনার আমলে এবং খালেদা জিয়াকে দণ্ডপ্রাপ্ত হতে হলো। সেই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি পুরোপুরিভাবে প্রশাসনে বসে সাজিয়ে দিয়েছিলেন ১/১১ সরকারের জন্য এই জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। তার মানে বিএনপির আপত্তি নিয়ে ইউনূস সরকারের কিংবা একটা জামায়াতের প্রভাব বলয়ের মধ্যে থাকা এই ইউনূস সরকার কোনো পরোয়া করে নাই। তারা রীতিমতো খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সাজানো কর্মকর্তাকে জনপ্রশাসন সচিবের পদে নিয়োগ দিয়েছে। কেন খোদাবক্স চৌধুরীর শুধুমাত্র পদত্যাগ করলেন না, তিনি বিদেশেও চলে গেলেন? বা কেন এই ইউনূস সরকারের অনেক উপদেষ্টা, চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা বা এখন প্রশাসনের দোর্দণ্ড প্রতাপে প্রভাব খাটিয়ে যাওয়া কর্মকর্তাদের অনেকে আসলে শুধুমাত্র পদত্যাগ নয় দেশত্যাগ করবেন? তার কারণ বিএনপি কিন্তু সে সময়ে জনপ্রশাসন সচিব থাকা অবস্থায় ইউনূস সরকারের ওই মোখলেসুর রহমান সহ দুদকের আরো সাবেক ৩ চেয়ারম্যানের নামে মামলা করে যে তারা দলটির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা অভিযোগ সৃষ্টি করে মামলা দিয়েছিল সেই অভিযোগে। তার মানে ২০২৫ সালের মে মাসে কিন্তু মামলা করে ওই ইউনূস সরকারের আমলের জনপ্রশাসন সচিবের বিচার করার ব্যবস্থা করে রেখেছে বিএনপি এরই মধ্যে। এরপর এই জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান বাংলাদেশ জুড়ে জেলা প্রশাসকদের নিয়োগে এমন বিশৃঙ্খলা সৃষ্টি করেন এসহ প্রশাসনের বিভিন্ন জায়গায়, এবং তার বিরুদ্ধে এমন প্রবল দুর্নীতির অভিযোগ ওঠে যেসব দুর্নীতির সঙ্গে আবার আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, আসিফ নজরুলের নামও জড়িয়ে যায়, এবং তার বিরুদ্ধে যত শত কোটি টাকা ওই কয়েক মাসের মধ্যে বানিয়ে ফেলার ফোন কনভারসেশন সহ দলিলপত্র বেরিয়ে আসে, তাতে শেষ পর্যন্ত এই সরকারকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করা ওই মোখলেসুর রহমানকে সরিয়ে দিতে হয় বটে, কিন্তু মনে রাখতে হবে তার আগে ১ বছর ধরে বিএনপির বিরুদ্ধে প্রশাসন সাজাতে ওই জনপ্রশাসন সচিব কাজ করে। বিএনপির জন্য এই পরিষ্কারকরণের কাজ যদি সত্যি তারেক রহমান করতে চান, সেটা আসলে একটা লম্বা কাজ। বরং সম্ভবত এই যে মন্ত্রী পরিষদ সচিবকে যেভাবে সরিয়ে দিলেন তারেক রহমান, মানে তার কাছে স্পষ্ট বার্তা গেল, তিনি নিজেই মানে সরে পড়লেন। সম্ভবত এই বার্তাটাই তারেক রহমান এবং বিএনপি প্রয়োগ করতে চাইছে। মানে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শুধুমাত্র বিএনপির বিপক্ষে সাজানো হয়েছে তাই নয়, 18 মাসে ইউনূস সরকার বিচারালয় থেকে শুরু করে বাংলাদেশের একেবারে সর্বত্র, সচিবালয় থেকে প্রশাসনের সর্বস্তরে, পুলিশ প্রশাসনে, এমনকি সেনা প্রশাসনের ভেতরে যেভাবে যথেচ্ছ নিয়োগ, পদায়ন, পদোন্নতি দিয়েছে এবং বিএনপির অভিযোগ অনুযায়ী একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতে যখন সেটা করেছে, সেই পুরো প্রক্রিয়াটি বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জায়গায় যদি বিএনপি পরিষ্কার করে না আনতে পারে, গুছিয়ে না আনতে পারে, তাহলে তারেক রহমান জানেন যে নির্বাচনের পর সরকার গঠন করলেও যখন রাজপথে এবং সংসদে অসন্তুষ্ট জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সক্রিয়, যখন সংসদে এবং রাজপথে 40% ভোট নিয়ে এসে জামায়াতে ইসলামী বিভিন্নভাবে তাদের প্রভাব বলয় ধরে রাখতে একরকম মরিয়া, তখন কিছুতেই তার পক্ষে একটা স্থিতিশীল সরকার পরিচালনা সম্ভব হবে না। তারেক রহমান তাই বোধহয় সম্ভবত এই ইঙ্গিত পরিষ্কার করেছেন যে জামায়াতে ইসলামীর ব্যক্তিবর্গকে, তাদের সমর্থক এবং তাদের হয়ে কাজ করতে থাকা ব্যক্তিবর্গকে মানে